আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এই টপিকটি নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা প্রথমেই যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি আসলে একটা অ্যানিমেশন টাইপের চিত্র। তো এখানে যে কেন্দ্রে দেখো, কেন্দ্রে কিছু জিনিস ভাইব্রেশন করছে, এরা কিন্তু নিজেদের মধ্যে ভাইব্রেশন করছে। এটা সেন্টারে, এজন্য একে বলা হয় নিউক্লিয়াস। শিক্ষার্থীরা, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে যে সেন্টারে থাকবে এবং এই সেন্টারকে কেন্দ্র করে দেখো এই যে দুইটা জিনিস ঘুরছে, এখানে দুইটা জিনিস ঘুরছে, এরা আসলে ইলেকট্রন। আর মাঝখানে এই যে মাঝখানে যে দেখো দুইটা কালার রয়েছে, লাল কালার রয়েছে আর এটাকে তোমরা বেগুনি কালার বলতে পারো। দেখো এই লাল কালার আর বেগুনি কালারের একজন হচ্ছে প্রোটন, একজন হচ্ছে নিউট্রন। তোমরা জানো প্রোটন এবং নিউট্রন এই কেন্দ্রে থাকে এবং এই যে বাইরে যারা ঘুরছে এরা আসলে ইলেকট্রন। সেক্ষেত্রে এরপর আমরা একটু এখানে পড়ি। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বলে। দেখো এই যে নিউক্লিয়াস, তো এই যে এটা এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে যারা ঘুরছে, দেখো ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। দেখো বৃত্তাকার পথে ঘুরছে না, এই বৃত্তাকার পথকে বলা হয় অরবিট। আর এই অরবিটকে বাংলায় কক্ষপথ বলে। শিক্ষার্থীরা দেখো, এই ইলেকট্রনের যে অরবিট বা এই ইলেকট্রনের যে কক্ষপথ সেটা আসলে এইটা। আবার এই ইলেকট্রনেরও সেম, এই দুটো ইলেকট্রনের সেম কক্ষপথ। আবার এই এখানে যে ইলেকট্রনটি, এই ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে এইটা। আশা করি তোমরা অরবিট বা কক্ষপথ কি সেটা বুঝতে পেরেছো। দেখো একটি নির্দিষ্ট ইলেকট্রনের একটি নির্দিষ্ট অরবিট থাকে। দেখো যে কোনো ইলেকট্রনের জন্য একটি নির্দিষ্ট অরবিট থাকে। যেমন তুমি যদি এই ইলেকট্রনটার কথা চিন্তা করো, এ শুধুমাত্র এই অরবিট দিয়ে ঘুরবে, এ কোনোভাবে এর উপরের অরবিটে বা এর নিচে যদি কোনো অরবিট থাকে সেই অরবিটে যাইতে পারবে না। দেখো কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। সেক্ষেত্রে এই যে কক্ষপথ বা অরবিট, এদেরকে শক্তি স্তর বলা হয়। কেন শক্তি স্তর বলা হয়? যে একটা নির্দিষ্ট পরিমাণ যে কোনো একটা কক্ষপথে যদি কোনো ইলেকট্রন ঘুরে তাহলে তার নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এখন এই ইলেকট্রনটা যদি এর উপরের কক্ষপথে যেতে চায় কোনোভাবে, তাহলে তাকে শক্তি নিতে হবে। অথবা এই এখানে যে ইলেকট্রনটা রয়েছে সে যদি নিচে আসতে চায় তাহলে তাকে শক্তি ত্যাগ করতে হবে। এই জন্য এই কক্ষপথগুলোকে শক্তি স্তরও বলা হয়। তো এতটুকু তো ক্লিয়ার। আমরা এরপর নেক্সটে যাই। দেখো এখন আমরা কক্ষপথগুলোর নামকরণ শিখবো। আমরা কক্ষপথ কি সেটা জেনে গেছি। এখানে যে বৃত্তাকার জিনিসগুলো রয়েছে এরা আসলে কক্ষপথ। আর এখানে এন দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে আসলে এন দ্বারা কক্ষপথের নাম্বার বোঝানো হয়েছে। তোমাকে যদি কেউ বলে এন সমান অন, এটার মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথ। এই কক্ষপথগুলোকে কিভাবে গণনা করবা? তোমরা প্রথমে নিউক্লিয়াস থেকে এইদিকে যাবা। নিউক্লিয়াসের সব থেকে কাছে যে কক্ষপথটি এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ। আর এই এন সমান অন বলতে এই 1 নাম্বার কক্ষপথকে বোঝায়। তো এন কি? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, ধারাবাহিক সংখ্যা। এখন দেখো এন সমান অন বা এই 1 নাম্বার কক্ষপথকে তোমরা কে কক্ষপথ বলতে পারো। এই যে 2 নাম্বার কক্ষপথটি রয়েছে, এই 2 নাম্বার কক্ষপথ হচ্ছে এন সমান 2। আর এই এন সমান 2 এর যে কক্ষপথটি তাকে এলও বলা হয়। দেখো এই কক্ষপথটিকে বলা হয় কে, এই কক্ষপথটিকে বলা হয় এল, এই কক্ষপথটিকে বলা হয় এম। সেক্ষেত্রে বলতো এই কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত? এই কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 3। আর এই কক্ষপথকে কি বলা হয়? এন কক্ষপথ বলা হয়। সেক্ষেত্রে এই কক্ষপথে যে এন এর মান সেটি কত? এই কক্ষপথে এন এর মান কিন্তু 4। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আমরা এর পর্যায়ে দেখো যে একটি অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে অরবিট কোনটি? অরবিটের যে কথা, কক্ষপথ সেই কথা। এটা আসলে এই যে বৃত্তাকার জিনিস, এই বৃত্তাকার জিনিসের উপর দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন এখন একটি কথা, এই বৃত্তাকার কক্ষপথ দিয়ে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ঘুরতে পারবে? এখন আমরা এই প্রশ্নটির উত্তর দিব। একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², যেখানে n সমান 1 2 3 4। এগুলো হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা। তোমরা n সমান কি এটা ইতিমধ্যে বুঝে গেছো। যদি এই কক্ষপথের কথা বলো বা এই অরবিটের কথা বলো তাহলে n এর মান 1। সেক্ষেত্রে কক্ষপথ এবং অরবিট দুটো একই জিনিস। এই যে অরবিট বা কক্ষপথ এটার জন্য n এর মান 2, এই কক্ষপথ বা অরবিটের জন্য n এর মান 3। এরপর দেখো সংশ্লিষ্ট কক্ষপথগুলো সংখ্যার সাথে কে এল এম এর নামে পরিচিত। এটাও তোমরা জানো যে 1 নাম্বারটাকে কে বলা হয়, 2 নাম্বারটাকে এল, 3 নাম্বারটাকে এম, 4 নাম্বারটাকে এন, 5 নাম্বারটাকে ও, 6 নাম্বারটাকে পি। এভাবে আগাইতে থাকবা, কোনো সমস্যা নেই। কাজেই আমরা কয়েকটি কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা বের করে দেখতে পারি। এখন আমরা দেখবো যে এই কে শেল বা কে কক্ষপথ বা 1 নাম্বার কক্ষপথে কয়টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে। শিক্ষার্থীরা এটা কিন্তু সর্বোচ্চ হিসাব, যে সর্বোচ্চ কয়টা থাকতে পারে। দেখো প্রথম কক্ষপথের ক্ষেত্রে এর মান অন, সেই জন্য 2n²। আমরা এই যে 2n² আছে এখানে আমরা মান বসাবো। দেখো 2, এরপর এই যে এই n এর মান অন বসালাম, এরপর মান বসানোর পর দেখো আমরা 2 আসছে, অর্থাৎ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে কোন কক্ষপথে? এই 1 নাম্বার কক্ষপথে। এরপর দেখবো 2 এর জন্য। দেখো n সমান 2, ঠিক একইভাবে আমরা n এর মান 2 বসাইছি। দেখো এখানে
8 আসছে। এর মানে যে তৃতীয় কক্ষপথ যে দ্বিতীয় কক্ষপথ রয়েছে সেখানে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে 2 এখানে 8 লেখা আছে। এটার মানে আসলে এই যে প্রথম কক্ষপথ এখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং এখানে যে 8 লেখা এটার মানে এখানে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এরপর আমরা 3 নম্বর কক্ষপথের জন্য দেখবো। দেখো 3 নম্বর কক্ষপথের জন্য n এর মান হচ্ছে 3, কাজেই 2n² এখানে জাস্ট মান বসানো হয়েছে। এই মান বসানোর পর দেখো এই 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, তাহলে 2 গুণ 9 সমান 18, অর্থাৎ তৃতীয় যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে। এরপর যে চতুর্থ কক্ষপথ সেখানে 32টি ইলেকট্রন থাকতে পারে। এটি আমরা আর করে দেখাইনি, তোমরা চাইলে করে দেখতে পারো। কি করবা, শুধুমাত্র এই n এর মান 4 বসাবা। তো এরপর দেখো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনকে বিন্যস্ত করার নিয়ম। সেক্ষেত্রে তোমরা এতটুকু যারা ভিডিও বুঝেছো, এই ইলেকট্রন বিন্যস্ত করায় তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমরা এখন খুব ইজিলি করতে পারবা। এখন তোমরা একটা নিয়ম শুধু মনে রাখবা, পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত নতুন অরবিট বা কক্ষপথ শুরু হতে পারে না। দেখো যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে প্রথমে এই প্রথম দিকে যে অরবিট বা শক্তি স্তর রয়েছে সেই অরবিট বা শক্তি স্তর প্রথমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এই কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরেই পরবর্তী কক্ষপথে ইলেকট্রন ঢুকতে পারবে। এই যে এই কক্ষপথ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর তারপর এই কক্ষপথে ইলেকট্রন যাবে। দেখো প্রথম কক্ষপথে যখন 2টি ইলেকট্রন হয়ে যাবে, 2টি ইলেকট্রন হওয়ার পর এই কক্ষপথে ইলেকট্রন যাওয়া শুরু করবে। এই কক্ষপথে যখন 8টি ইলেকট্রন যাবে, একবার 8টি ইলেকট্রন চলে আসবে এই দ্বিতীয় কক্ষপথে, এই 8টি ইলেকট্রন আসার পর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন যাওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে একটি নিয়ম মনে রাখো, তাহলে তোমরা ইলেকট্রনকে বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত করতে পারবা। এখন আমরা একটা প্র্যাকটিস করি। এখন আমরা কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। দেখো কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6। তোমরা কিন্তু কেউ এখন বলবা না যে তোমরা পারমাণবিক সংখ্যা কার কত এটা জানো না, অবশ্যই এটা মুখস্থ করবে, আমি তোমাদের পর্যায় সারণী পড়িয়েছি। এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটার মানে এর 6টি প্রোটন রয়েছে। আর কোন পরমাণু যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে। তো এই কার্বনের 6টা ইলেকট্রন রয়েছে, এটাও নিশ্চিত। তো এখন আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। তো দেখো আমরা প্রথমে কি নিয়ম ছিল যে প্রথমে আমরা প্রথম যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরে ইলেকট্রন দেব। দেখো প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, এই যে এই কে এর নিচে যে 2 দিয়ে আছে না, 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমরা 2টা ইলেকট্রন দিব। দেখো আমরা প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিছি। দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 8, কিন্তু আমরা তো প্রথম শক্তি স্তরে 2টা দিয়ে দিছি আর আমাদের কাছে মোট ইলেকট্রনই ছিল 6টা, তো আর আছে কয়টা, 4টে। তো সেই 4টাকে আমরা এই দ্বিতীয় শক্তি স্তরে দিয়ে দিলাম। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেল না? এটা কি খুবই কঠিন? খুবই সহজ। এরপর আমরা করব হচ্ছে তো আচ্ছা এটাকে এইভাবে লিখতে হয়, কার্বনের ইলেকট্রন বিন্যাসকে তোমরা 2,4 দিয়ে লিখবা। এই 2,4 এর মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা গেছে, দ্বিতীয় শক্তি স্তরে 4টা গেছে। সেক্ষেত্রে এই 2,4 এর মানে কি বুঝছো? 2,4 এর মানে প্রথম শক্তি স্তরে 2টা গেছে, দ্বিতীয় শক্তি স্তরে 4টা গেছে। এরপর আমরা করব হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক একই আলাপ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে সোডিয়ামের 11টি প্রোটন রয়েছে। আর 11টি প্রোটন থাকার মানে কি এর ইলেকট্রন 11টি রয়েছে। ঠিক একই হিসাব, প্রথম কক্ষপথে 2টি দিব। 2টি দেওয়ার পর আমাদের কাছে ইলেকট্রন কয়টা থাকবে? আমাদের কাছে ইলেকট্রন থাকবে 9টা। দেখো কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে তো সর্বোচ্চ 8টা ঢুকতে পারে, সেক্ষেত্রে আমাদের কাছে আসছে 9টা, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ঢুকতে পারে? মোট 8টা। তো আমরা দ্বিতীয় শক্তি স্তরে দেখো 2টা দিলাম। এখন দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টা দিব। দেখো দ্বিতীয় শক্তি স্তরে সেক্ষেত্রে এখানে একটু ভুল হয়েছে, এখানে আমি দ্বিতীয় শক্তি স্তরে 4টা দিয়েছি, এখানে আসলে 8টা হবে। সেক্ষেত্রে আমি আবার বলি, এখানে আসলে 4টা দেওয়া হয়েছে কিন্তু এখানে আসলে 8টা ইলেকট্রন দিতে হবে। কি বলছি বুঝতে পারছো? এখানে 4টা দেওয়া আছে, অর্থাৎ তোমরা এই মাঝখান দিয়ে আরো 4টা করে দিয়ে দিবা। দেওয়ার পর দেখো আর তৃতীয় শক্তি স্তরে একটা ঢুকবে। তৃতীয় শক্তি স্তরে ধারণ ক্ষমতা কিন্তু 18, কিন্তু আমাদের কাছে ইলেকট্রন আছে তো একটা মাত্র, কারণ 2 শক্তি স্তরে তো 10টা চলে গেছে, বাট আমাদের তো মোট ইলেকট্রন 11টা, সেই হিসাবে তৃতীয় শক্তি স্তর একটা। এই দেখো তৃতীয় শক্তি স্তর একটা। সেক্ষেত্রে এই ডায়াগ্রামে কিছুটা ভুল রয়েছে, সেটা আসলে এই আমরা কিন্তু দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন দিয়েছি, কিন্তু দেখো এখানে কিন্তু আমি 4টাকে দেখাইছি, আরো 4টাকে তোমাদের দেখাইতে হবে। এই মাঝখান দিয়ে এই ফাঁকায় 4টা দিয়ে দিবা এই কক্ষপথে। আশা করি বুঝতে পেরেছো। তো এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসকে কিভাবে লিখবা? 2,8,1। এটার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন গিয়েছে। এরপর তোমাদের বইয়ে যে প্র্যাকটিস দেয়া আছে, যে এই যে শখটা দেয়া আছে, এই শখের কিছু জিনিস তোমাদের বইয়ে করা আছে, কিছু জিনিস করে দেওয়া নাই। আমরা এই শখটিকে এখন শিখবো। দেখো এখানে আসলে এখানে মৌলের নাম বলা আছে, এখানে পারমাণবিক সংখ্যা বলা আছে, এখানে প্রতীক বলা আছে। দেখো এর পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা 2 মানে 2টি ইলেকট্রন আছে। তো এর 2টি ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথেই 2টি চলে যাবে। এর আছে 7টা, দেখো এর 7টা আছে, তাহলে প্রথম কক্ষপথে 2টা যাবে, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা যাবে? আর বাকি থাকে 5টা, সেই হিসাবে দ্বিতীয় কক্ষপথে 5টা যাবে। দেখো এর 8টা আছে, তাহলে প্রথম কক্ষপথে 2টা গেল,
দ্বিতীয় কক্ষপথে 6টা যাবে, এর 17টা আছে, তাহলে প্রথম কক্ষপথে 2টা যাবে, দ্বিতীয় কক্ষপথে 8টা যাবে। 8টার বেশি কেন যাবে না? কারণ দ্বিতীয় কক্ষপথে দেখো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8, মানে দ্বিতীয় কক্ষপথে 8-এর বেশি হইতে পারবে না। তো দ্বিতীয় কক্ষপথে 8টা গেল, আর তৃতীয় কক্ষপথে বাকি দেখো 8 আর 2 10, আর থাকে হচ্ছে 7টা, এই 7টা তৃতীয় কক্ষপথে চলে গেল। দেখো হাইড্রোজেনের তো একটা আছে, মানে প্রথম কক্ষপথে একটা বসবে। বোরনের 5টা আছে, প্রথম কক্ষপথে 2টা বসবে, কারণ প্রথম কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় কক্ষপথে 4টা বসবে। না না, এটা শিক্ষার্থীরা এটাও ভুল গেছে, এখানে 4টা বসবে না। দেখো প্রথম কক্ষপথে যদি 2টা দাও, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা দেবা? 3টা দেবা, কারণ থাকেই তো আসলে আর 3টা, তুমি 4টা করতে পারলা। দাঁড়াও এখানে আমি এডিট টু কারেক্ট করে দিই, পেন এখানে আসলে 3, সেক্ষেত্রে এখানে 3। আর দেখো সালফারের এখানে 16, তাহলে প্রথম কক্ষপথে 2টা দিলা, দ্বিতীয় কক্ষপথে 8টা দিলা, 8টা দিলে দ্বিতীয় কক্ষপথের ক্যাপাসিটি ফুল, আর বাকি থাকে হচ্ছে 6টা, তো 6টা তৃতীয় কক্ষপথে দিয়ে দিলাম। আর আর্গনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা দিলাম, দ্বিতীয় কক্ষপথে 8টা দিলাম, তৃতীয় কক্ষপথে 8টা দিলা। দেখো প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2, তুমি প্রথম কক্ষপথকে ভরাই দিলা, দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8, দ্বিতীয় কক্ষপথকেও ভরাই দিলা 8টা দিয়ে, আর তৃতীয় কক্ষপথ তো 18টা, সেই হিসাবে তুমি 18টার এখানে 8টা দিলা। তো সেক্ষেত্রে আমি এটাকেও একটু কারেক্ট করে দিই, দাঁড়াও। দেখো এখানে আসলে আরো 4টা ইলেকট্রন হবে, দেখো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, হয়ে গেল। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।